হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারের মধ্যে আমরা ডিএনএ, আরএনএ এবং ডিএনএ থেকে যে ডিএনএ অর্থাৎ রেপ্লিকেশন, ঠিক আছে, এবং হচ্ছে ডিএনএ থেকে আরএনএ অর্থাৎ ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে প্রোটিন অর্থাৎ ট্রান্সলেশনের প্রত্যেকটা স্টেপ আমরা জানবো। আমরা ডিএনএ স্ট্রাকচার জানবো, আমরা ডিএনএ এর মধ্যে নিউক্লিওটাইড থাকে সেটা স্ট্রাকচার জানবো। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে যারা যারা হচ্ছে 11-এ আছো, 12-এ উঠবে অথবা 12-এ পড়ছো, এবং যারা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, এবং যারা যারা ভাবছো যে তারা অনার্স নিয়ে পড়বে, ঠিক আছে, সবার জন্য এই চ্যাপ্টারটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তো স্টুডেন্টস, এখন আমরা শুরু করব মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। ইন দি প্রিভিয়াস চ্যাপ্টার ইউ হ্যাভ লার্নড দ্য ইনহেরিটেন্স প্যাটার্নস অ্যান্ড দ্য জেনেটিক বেসিস অফ সাচ প্যাটার্নস। এর আগের চ্যাপ্টারে আমরা কি জেনেছি? আমরা হচ্ছে বংশগতির যে প্যাটার্নগুলো, অর্থাৎ কি করে কি জেনেটিক ম্যাটেরিয়াল আগের জেনারেশন থেকে পরের জেনারেশনে আসে এবং এর জেনেটিক বেসিসটা কি সেটা আমরা জানতে পেরেছি। অ্যাট দি টাইম অফ মেন্ডেলের সময় মেন্ডেল কি করেছিল? মেন্ডেল কিন্তু তোমরা জানো যে মেন্ডেলই প্রথম বলেছিল যে ফ্যাক্টর, মানে জিনকে তখন হচ্ছে মেন্ডেল ফ্যাক্টর বলে অভিহিত করেছিলেন। তো ফ্যাক্টরই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালের যে আদান প্রদানটা হয় সেটার জন্য দায়ী, ঠিক আছে। তো সেই সময়ে দ্য নেচার অফ দোজ ফ্যাক্টরস রেগুলেটিং দ্য প্যাটার্ন অফ ইনহেরিটেন্স ওয়াজ নট ক্লিয়ার। তখন যে ফ্যাক্টরগুলো যেগুলো কিনা হচ্ছে ইনহেরিটেন্স বহন করতো, সেই ফ্যাক্টরের নেচারটা আমরা জানতাম না। জিনটা কিরকম অ্যাকচুয়ালি প্যাটার্ন সেটা মেন্ডেল জানতে পেরেছিলেন না। ওভার দ্য নেক্সট 100 ইয়ার্স, আর 100 বছর পর, দ্য নেচার অফ দ্য পিউটেটিভ জেনেটিক ম্যাটেরিয়াল ওয়াজ ইনভেস্টিগেটেড, কাল্টিমিনেটিং ইন দ্য রিয়েলাইজেশন দ্যাট ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ইজ আ জেনেটিক ম্যাটেরিয়াল। তার 100 বছর পর কিন্তু এটা জানা গেছে যে ডিএনএই হচ্ছে, অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল মেন, অ্যাটলিস্ট ফর দ্য মেজরিটি অফ অর্গানিজমস। সবচেয়ে বেশি অর্গানিজমের ক্ষেত্রেই কিন্তু ডিএনএই হচ্ছে মেন জেনেটিক ম্যাটেরিয়াল, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আরএনএও হয়। ইন ক্লাস 11 ইউ হ্যাভ লার্নড দ্যাট নিউক্লিক অ্যাসিডস আর দ্য পলিমার্স অফ নিউক্লিওটাইডস। আমরা কি জানতে পেরেছিলাম? আমরা জানতে পেরেছিলাম যে নিউক্লিওটাইড হচ্ছে কি হচ্ছে নিউক্লিওসাইড আর হচ্ছে ফসফেট বেস দিয়ে তৈরি হয়, আর এই নিউক্লিওসাইডের যে হচ্ছে পলিমার সেটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ। তো deoxyribonucleic acid DNA and ribonucleic acid are the two types of nucleic acids found in living systems. তাহলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড এরা হচ্ছে দু টাইপের হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা কিনা বর্তমানে যে লিভিং সিস্টেমের মধ্যে আমরা পাই। ডিএনএ অ্যাক্টস অ্যাজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইন মোস্ট অফ দ্য অর্গানিজমস। ডিএনএ কিন্তু বেশিরভাগ অর্গানিজমের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, অর্থাৎ এ কি করে, এই হচ্ছে জিনের মধ্যে, অর্থাৎ জেনেটিক বলতে যে যে ক্যারেক্টারগুলো আছে, লাইক হচ্ছে ওটা হচ্ছে টল হবে না শর্ট হবে, মানে অপত্য আর কি পিতামাতার থেকে, তারপর হচ্ছে তার হচ্ছে স্কিন কালার কীরকম হবে, সব কিছু কিন্তু ডিএনএ এর মধ্যে দিয়েই হয়, ঠিক আছে। ওরা ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু ডিএনএ বহন করে। আরএনএ দো ইট অলসো অ্যাক্টস অ্যাজ আ জেনেটিক ম্যাটেরিয়াল, আরএনএ যদিও কিনা একটি জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে ইন সাম ভাইরাসেস, কিছু ভাইরাসের ক্ষেত্রে মোস্টলি ফাংশনস অ্যাজ এ মেসেঞ্জার, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা মেসেঞ্জার হিসেবে কাজ করে, অর্থাৎ এটা কিন্তু বার্তা আদান প্রদান করে। আরএনএ হ্যাজ অ্যাডিশনাল রোলস অ্যাজ ওয়েল। আরএনএর এছাড়া কিছু অ্যাডিশনাল রোলও কিন্তু আছে। ইট ফাংশনস অ্যাজ অ্যাডাপ্টার, এটি অ্যাডাপ্টার হিসেবে কাজ করে। অ্যাডাপ্টার হিসেবে কাজ করে বলতে যখন এরপর তোমরা পড়বে, যখন প্রোটিন সিনথেসিস হয় তখন, মানে তোমরা জানো যে প্রোটিন কি হয়, অ্যামাইনো অ্যাসিডগুলো যখন পেপটাইড বন্ডের সাথে লিঙ্ক হয়ে যায় তারপরে তো সেটা প্রোটিন হয়। সেই প্রোটিনের ক্ষেত্রে অর্থাৎ প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরপর আনতে হয়, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে অ্যাডাপ্টার হিসেবে কাজ করে, অর্থাৎ মেনলি টিআরএনএ কাজ করে, এবং মেসেঞ্জার হিসেবে কাজ করে হচ্ছে এমআরএনএ। স্ট্রাকচারাল অ্যান্ড ইন সাম কেসেস অ্যাজ এ ক্যাটালাইটিক মলিকিউল, এবং এটা কিন্তু ক্যাটালাইটিক মলিকিউল হিসেবেও কাজ করছে। ইন ক্লাস 11 you have already learned the structures of the nucleotides and the way these monomer unites are linked to form nucleic acid polymers. আমরা কি জেনেছি ক্লাস ইলেভেনে আমরা ওই নিউক্লিওটাইডের স্ট্রাকচারগুলো জেনেছি, এবং কি করে হচ্ছে মনোমারগুলো হচ্ছে লিঙ্ক হয়ে যে পলিমার ফর্ম করে সেটা জানি। In this chapter, we are going to discuss the structure of DNA, its replication, the process of making RNA from DNA, that is transcription, the genetic code that determines the consequences of amino acids in proteins, the process of protein synthesis, that means translation, and the elementary basis of their regulation. আর এই চ্যাপ্টারে আমরা কি জানবো? এই চ্যাপ্টারে আমরা জানবো যে ডিএনএর স্ট্রাকচার এবং এটার রেপ্লিকেশন, অর্থাৎ
এস দশায় যখন কোষ বিভাজন হয় তখন কিন্তু এস স্টেজে আমরা কি দেখেছি যে ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে, মানে ডিএনএর একটা স্ট্র্যান্ড থেকে ডিএনএর আর একটা স্ট্র্যান্ড তৈরি হয়, সেইটার প্রসেস জানবো। এবং আমরা কি জানবো যে ডিএনএ থেকে যে আরএনএ ফর্ম হয় অর্থাৎ যেটাকে ট্রান্সক্রিপশন বলে সেটা জানবো। এবং জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ জেনেটিক মেটেরিয়াল মানে কি আমরা জানি, মানে প্রোটিন, তাই তো। এবার ওই যে জেনেটিক কোড যেগুলোর দ্বারা অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিনের স্ট্রাকচারের মধ্যে কি করে বসবে, মানে এই অ্যামাইনো অ্যাসিডের পর এই অ্যামাইনো অ্যাসিড, এটার পর এই অ্যামাইনো অ্যাসিড, এরকম পরপর কি করে ঠিক হবে সেটা ঠিক হয় যে জেনেটিক কোড দ্বারা, সেটার ব্যাপারে জানবো। প্রোটিন সিনথেসিস দ্বারা ট্রান্সলেশনের ব্যাপারে জানবো। এবং হচ্ছে তাদের রেগুলেশনের যে বেসিসটা, অর্থাৎ এভাবে এই ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন এগুলো হবে সেটা আমরা জানবো। ঠিক আছে। The determination of complete nucleotide sequence of human genome during last decade has set in a new era of genomics. এই যে নিউক্লিওটাইড সিকোয়েন্সটার যে তোমার ডিটারমিনেশনটা হয়েছে হিউম্যান জিনোমের মধ্যে, জিনোম মানে কি, যেখানে পরপর জিনগুলো সজ্জিত থাকে যে সিকোয়েন্স, সেটাকে তো জিনোম বলে। সেটা লাস্ট দশকে এটা কিন্তু একটা খুব ভালো একটা যুগ খুলে দিয়েছে জিনোমিক্সের ক্ষেত্রে। In the last section, the essentials of the human genome sequencing and its consequences will be discussed. এবং এটা লাস্টের দিকে হিউম্যান জিনোমের যে সিকোয়েন্স এবং কনসিকোয়েন্সের ফলাফল কি এবং এটা কীভাবে জিনোমগুলো হয় সেটা আমরা জানবো। Let us begin our discussion by first understanding the structure of the most interesting molecule in the living system, that is the DNA. আমরা প্রথমে কী দিয়ে ডিসকাশন স্টার্ট করব, আমরা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে মলিকিউল আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে যেটা হচ্ছে ডিএনএ, সেটার স্ট্রাকচারের হিসাবে জানবো। ইন দ্য সাবসিকুয়েন্ট সেকশনস উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট জেনেটিক ম্যাটেরিয়াল অ্যান্ড হোয়াট ইটস রিলেশনশিপ উইথ আরএনএ। ঠিক আছে। এর সাথে সাথে আমরা কী জানতে পারবো যে কেন এটা হচ্ছে সবথেকে বেশি দেখা যায় জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে এটা ইউজ করা হয় এবং এটার সাথে আরএনএর রিলেশন কি। তো চলো স্টার্ট করি। ডিএনএ ইজ আ লং পলিমার অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। তাহলে ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের লং পলিমার। দি লেন্থ of DNA is usually defined as the number of nucleotides or a pair of nucleotides referred to as base pairs present in it. তাহলে প্রথমে তো বললাম যে ডিএনএ হচ্ছে একটা লং পলিমার ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডসের। এবার এটার যে লেন্থ হয়, একটা ডিএনএ কতটা লম্বা হবে সেটা কিসের ওপর ডিপেন্ড করছে, কতগুলো নিউক্লিওটাইড আছে, অথবা এই কিসের ওপর ডিপেন্ড করবে, অর এ পেয়ার অফ নিউক্লিওটাইড, এক জোড়া নিউক্লিওটাইডের, যেটাকে কিনা সাধারণত বেস পেয়ার বলা হয়, প্রেজেন্ট ইন ইট। দিস ইজ অলসো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অর্গানিজম। একটা ডিএনএ কতটা লম্বা হবে সেটাও কিন্তু একটা অর্গানিজমের কিন্তু একটা ক্যারেক্টার হয়। যেমন কি ফর এক্সাম্পল ব্যাকটেরিওফাজ নোন অ্যাজ সাই ইন্টু 174 হ্যাজ 5386 নিউক্লিওটাইডস। তাহলে এই যে ব্যাকটেরিওফাজটা সাই 174 নামে পরিচিত, সেটার কিন্তু 5386 নিউক্লিওটাইড আছে। ব্যাকটেরিওফাজ ল্যামডার কটা নিউক্লিওটাইড আছে, হ্যাজ 48,502 বেস পেয়ার্স আছে। এবার এস্চেরিচিয়া কোলাই হ্যাজ, যেটাকে আমরা কোলাই বলে জানি, হ্যাজ 4.6 × 10⁶ বেস পেয়ার অ্যান্ড এ হ্যাপ্লয়েড কন্টেন্ট অফ হিউম্যান ডিএনএ ইজ 3.3 × 10⁹ বেস পেয়ার। তাহলে এগুলো কিন্তু এক একটা স্ট্রাকচার, তার মানে কোন ডিএনএ কটা করে নিউক্লিওটাইড আছে সেটাও কিন্তু ওটার একটা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে কাজ করছে। এখন আমরা লং পলিমারের স্ট্রাকচার হিসেবে জানবো। তাহলে স্ট্রাকচার অফ পলিনিউক্লিওটাইড চেন। ঠিক আছে। আমরা জানি নিউক্লিওটাইড কি হয়, নিউক্লিওটাইড যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিওসাইড প্লাস ফসফেট। এবার ওটাতেই হয় তোমার নিউক্লিওটাইড। এবার নিউক্লিওটাইড পরপর অনেকগুলো জোড়া লেগে সেটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। ঠিক আছে। এবার লেট আস রিক্যাপিচুলেট দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ Let us recapitulate the chemical structure of polynucleotide chain, DNA or RNA. তার মানে ডিএনএ এবং আরএনএ কি, ডিএনএ এবং আরএনএ হলো একটি পলিনিউক্লিওটাইড চেন। দি নিউক্লিওটাইড হ্যাজ 3 কম্পোনেন্টস। তাহলে একটা নিউক্লিওটাইডের কটা কম্পোনেন্ট, 3টা। একটা নাইট্রোজেনাস বেস, একটা হচ্ছে পেন্টোজ সুগার, রাইবোজ ইন কেস অফ আরএনএ এবং ডিঅক্সিরাইবোজ ইন কেস অফ ডিএনএ, অ্যান্ড আ ফসফেট গ্রুপ। ঠিক আছে। তাহলে হচ্ছে
একটা নিউক্লিওটাইডের তিনটা স্ট্রাকচার মানে তিনটা কম্পোনেন্ট আছে, একটা নাইট্রোজেনাস বেস। তাহলে নাইট্রোজেনাস বেসগুলো কি কি হয়? পিউরিন হয় এবং পিরিমিডিন হয়। এবার পিরিমিডিন আর পাইরিমিডিনের কি কি আছে? পাইরিমিডিনও আছে 3 রকমের, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। এবং পিউরিন আছে 2 রকমের, অ্যাডেনিন এবং হচ্ছে গুয়ানিন। ঠিক আছে, তার মানে হচ্ছে তাহলে নাইট্রোজেনাস বেস হচ্ছে পিউরিন, পিরিমিডিন। তারপর পেন্টোজ সুগার যেটা, সেটা হচ্ছে 2 রকমের হয়, একটা রাইবোজ আরএন এর ক্ষেত্রে থাকে এবং ডিএনএ এর ক্ষেত্রে থাকে ডিঅক্সিরাইবোজ অ্যান্ড আ ফসফেট গ্রুপ। আচ্ছা, এবার সাইটোসিন ইজ কমন, cytosine is common for both for both DNA and RNA, and thymine is present in DNA and uracil is present in RNA in the place of thymine. তাহলে কি হচ্ছে, সাইটোসিন হচ্ছে ডিএনএ এবং আরএনএ দুটোর ক্ষেত্রেই প্রেজেন্ট থাকছে, এবং থাইমিন কেবলমাত্র ডিএনএতে থাকে এবং ইউরাসিল হচ্ছে আরএনএতে থাকে, সেখানে থাইমিন থাকে না। এ নাইট্রোজেনাস বেস ইজ লিঙ্কড টু দ্য 1 কার্বন ফসফেট সুগার থ্রো এ n glycosidic linkage to form a nucleoside such as adenosine or deoxyadenosine, guanosine or deoxyguanosine, cytidine or deoxycytidine, and uridine or deoxythymidine. তাহলে তাহলে এখান থেকে আমরা নাইট্রোজেনের স্ট্রাকচারও জানলাম। তাহলে তার আগে বলি যে তাহলে কি হচ্ছে, আমাদের যে রাইবোজ সুগার আছে, রাইবোজ সুগার 2 রকমের হয়। ঠিক আছে, রাইবোজ সুগারের স্ট্রাকচারটা কি হয়? প্রথমে এখানে ও থাকছে, এরকম করে সুগার থাকছে, এখানে যেটা আছে সেখানে থাকছে OH, আর এখানে হচ্ছে H, এখানে হচ্ছে H, এখানেও হচ্ছে H, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে OH। আর এইখানে এটা হয়তো মেবি বোঝা যাবে না, একটু কনসিডার করে নিও, CH2OH। এটা হচ্ছে রাইবোজ সুগার ফর ডিএনএ। তাহলে দেখো ডিএনএতে কি হচ্ছে, এই যে ও যে 2 নম্বর কার্বনে, এখানে কিন্তু একটা ও নেই, এখানে ও আছে, এখানে ও নেই, এটা হচ্ছে ডিএনএ, তার জন্য ডিঅক্সি রাইবোজ সুগার বলা হয়। ঠিক আছে, এবং এখানে যদি আমি একটা ও দিয়ে দিই তাহলে সেটা কিন্তু আরএনএ হয়ে যাচ্ছে। তার মানে এটাই কিন্তু ডিএনএ এবং আরএনএ এর বেসিক ডিফারেন্স, জাস্ট একটা ও এর ডিফারেন্স। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা তাহলে আমরা রাইবোজ সুগারটা বুঝলাম যে সুগার কি কি হয়, পেন্টোজ সুগার হয়, অর্থাৎ 5 কার্বন সুগার, তাই তো, 5 কার্বন সুগার হয়। আর হচ্ছে নাইট্রোজেন বেস হয় কটা? নাইট্রোজেন বেস আছে টোটাল 5টা, নাইট্রোজেন বেস টোটাল 5টা আছে। তার মধ্যে অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন হচ্ছে পিউরিন বেস, এবং সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল হচ্ছে পাইরিমিডিন বেস। এবার এর মধ্যে কি হচ্ছে, ডিএনএতে যেটা আমরা যেহেতু এখন ডিএনএ নিয়ে বেসিক্যালি পড়ছি, ডিএনএতে কী কী প্রেজেন্ট থাকছে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ঠিক আছে, এবার নাইট্রোজেন বেসটা কি হচ্ছে, নাইট্রোজেনাস লিঙ্কেজ। এখানে আমরা কি বললাম, আমরাও কি বললাম যে আমরা জানি নিউক্লিওসাইড এবং হচ্ছে তোমার ফসফেট গ্রুপ মিলে হয়ে যাচ্ছে তোমার নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে নিউক্লিওসাইডকে আমরা যদি NS দিয়ে রিপ্রেজেন্ট করি, NS প্লাস P, সেটা মিলে হচ্ছে NT। আমরা এভাবে নিউক্লিওটাইডকে রিপ্রেজেন্ট করছি NT দিয়ে। এবার নিউক্লিওসাইড কি দিয়ে তৈরি হয়? নিউক্লিওসাইড তৈরি হচ্ছে তোমার নাইট্রোজেনাস বেসের সাথে পেন্টোজ সুগার মিলে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে নাইট্রোজেনাস বেস যেটা আছে, নাইট্রোজেনাস বেস মানে ATGC ফর ডিএনএর ক্ষেত্রে বলছি, এবং সুগার যেটা হচ্ছে রাইবোজ সুগার, সেটা মিলে কি তৈরি হচ্ছে? NS। এটা তৈরি হচ্ছে কি বন্ডের দ্বারা? N গ্লাইকোসাইডিক বন্ড, N গ্লাইকোসাইডিক বন্ডের দ্বারা কিন্তু হচ্ছে। এইভাবে হচ্ছে কি বলে হচ্ছে NS হচ্ছে। এবার NSটা কি হচ্ছে, এবার NS যেটা, NS গুলোর নাম কি কি আছে? NS এর নাম আছে অ্যাডিনোসিন আর ডিঅক্সিঅ্যাডিনোসিন, তারপর হচ্ছে ডিঅক্সিগুয়ানোসিন আর গুয়ানোসিন, সাইটিডিন আর ডিঅক্সিসাইটিডিন, আর হচ্ছে ইউরিডিন আর এটা। আচ্ছা, when a phosphate group is linked to a OH of a 5
prime carbon of a nucleoside through a phosphoester linkage, a corresponding nucleotide is formed. তাহলে এবার আমরা চলে আসলাম এটার সাথে, এই যে যখন ফসফেট গ্রুপ যেটা থাকে, যেটা কিনা একটা নিউক্লিওসাইড, তার মানে নিউক্লিওসাইড কতটা হচ্ছে, নিউক্লিওসাইড কোনটাকে বলবো আমরা, নিউক্লিওসাইড আমরা কোনটাকে বলবো, ধরো হচ্ছে রাইবোজ সুগার থাকলো, রাইবোজ সুগার এর সাথে একটা অ্যাডেনিন যুক্ত হয়ে গেল, এটুকু হচ্ছে নিউক্লিওসাইড, ঠিক আছে। এবার এর সাথে যখন আর একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। আচ্ছা, এর সাথে যখন ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। তাহলে when a phosphate group is linked to a OH of 5' কার্বন, অর্থাৎ দেখো এখানে না দেখেছিলাম না আমরা এখানে একটা, যে এটা যখন করছিলাম তাহলে CH2OH ছিল, এই OH এর সাথে কিন্তু হচ্ছে ফসফেটের হচ্ছে রিয়াকশনটা হয়, ঠিক আছে, ফসফেট গ্রুপ যুক্ত হয়, সেটা হচ্ছে লিঙ্কড টু OH অফ আ 5' কার্বন আর নিউক্লিওসাইড থ্রো আ ফসফোএস্টার লিঙ্কেজ। এই লিঙ্কেজটা কি হয়, ফসফোএস্টার লিঙ্কেজ, কারণ ও আর পির মধ্যে এটা হচ্ছে ফসফোএস্টার লিঙ্ক। আচ্ছা, লিঙ্কেজ এ কারেসপন্ডিং নিউক্লিওটাইড ইজ ফর্মড, এ কারেসপন্ডিং নিউক্লিওটাইড ইজ ফর্মড, তার মানে আমরা দু রকমের বন্ড পাচ্ছি, নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড হওয়ার ক্ষেত্রে দু রকমের ফর্ম পাচ্ছি, একটা হচ্ছে এন গ্লাইকোসাইডিক অ্যান্ড আর একটা কি পাচ্ছি ফসফোএস্টার, ফসফোএস্টার। এন গ্লাইকোসাইডিক কার কার মধ্যে হচ্ছে এন অ্যান্ড হচ্ছে রাইবোজ সুগার অ্যান্ড, আর এটা হচ্ছে ও অ্যান্ড পি, OH অ্যান্ড পি। আচ্ছা, এবার আমরা পরেরটাতে আসি, তার মানে অতটা হচ্ছে এই যে একটা হচ্ছে নিউক্লিওটাইড ফর্ম হলো, এতটা করলাম আমরা। আচ্ছা, এবার টু নিউক্লিওটাইড আর লিঙ্কড থ্রো 3'5' ফসফোডাইএস্টার লিঙ্কেজ টু ফর্ম আ ডাই নিউক্লিওটাইড। এবার আমরা যে দেখলাম যে একটা নিউক্লিওটাইড ফর্ম হচ্ছে, ঠিক আছে, একটা নিউক্লিওটাইড যে ফর্ম হচ্ছে, অর্থাৎ এরকম করে ধরো একটা নিউক্লিওটাইড আসছে, এটা একটা নিউক্লিওটাইড ধরলাম, এখান থেকে ফসফেট, এবার এটার যে OH-টা, কারণ এখানে আমরা দেখেছিলাম একটা OH ছিল, একটা OH ছিল, এর সাথে কি হবে, এর সাথে আবার এখানে আরেকটা হচ্ছে চলে আসবে পি গিয়ে এই যে আরেকটার 5' সাথে জয়েন হচ্ছে, এখানে ধরো আরেকটা দিয়ে দিলাম আমি, এখানে এরকম ছিল, তাহলে এখানে এখানে তাহলে দেখো তাহলে কীরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাহলে এটা কত ছিল, এটা ছিল 5' কার্বন, এটা 5' আর এটা 3', আর এই যে লিঙ্কেজটা এটা ফসফো এস্টার লিঙ্কেজ, ঠিক আছে। তার মানে তারপর ধরো আবার একটা আসবে, সেটা তাহলে এটার যে তিনটা আছে সেটার সাথে যে ও ছিল ওর সাথে আবার হচ্ছে পি আসবে, পি এখানে আসে আবার বন্ড হবে, এইভাবে কি হবে 3' আর 5'-এর বেসিসে 3', 5'-এর বেসিসে কিন্তু এভাবে ফর্ম হতে থাকবে। ওকে ওকে, একটু ক্লিয়ার করে নিই এটা, নয়তো অসুবিধা হবে। তাহলে আমরা এতটা করলাম, এবার হচ্ছে ডাইনিউক্লিওটাইড, আমরা দুটো এনটি প্লাস এনটি কি হচ্ছে ডাই এনটি, ওকে। More nucleotides can be joined in such a manner to form a polynucleotide chain. এই দেখো এখানে দেখো এইভাবে যে জয়েন্টটা হচ্ছে, এই যে পি এটা হচ্ছে 3' আর এটা হচ্ছে 5', এটা হচ্ছে 5', এটা 3', আর জয়েন্টটা এই সিকোয়েন্সে হচ্ছে, এই দিকে যাচ্ছে, ঠিক আছে, এই দিকে যাচ্ছে, মানে 3' থেকে 5'-এর দিকে যাচ্ছে। A polymer thus formed has at one end a free ফসফেট মোইটি অ্যাট 5' এন্ড অফ সুগার। তাহলে কি দেখাচ্ছে, এখানে যখন আমরা করছি, যখন এরকম সুগার যখন হচ্ছে, তাহলে এখানে একটা পি, তো এটা কি হচ্ছে, এটা কিন্তু ফ্রি থাকছে। Similarly, at the other end of the polymer, the sugar has a free OH of 3' carbon group, which is referred to as the 3' end of the polynucleotide chain.
সেই রকমভাবেই কি হচ্ছে, পলিমারের যে আর একটা প্রান্ত থাকছে, অর্থাৎ 3' এন্ডেও কিন্তু একটা ফ্রি ওএইচ থাকছে, যেটাকে কিনা 3' এন্ড বলা হয় পলিনিউক্লিওটাইডের চেন। তার মানে একটা নিউক্লিওটাইড চেন তো অনেকটা বড় হয়, অনেকটা বড় হয়। এখানে এন 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 মানে এগুলোকে নিউক্লিওটাইড বলছি আমি, এন এন এনটি এনটি নিউক্লিওটাইড নিউক্লিওটাইড নিউক্লিওটাইড। এর মধ্যে ওপরে যেটা থাকছে সেটা হচ্ছে 5', এখানে থাকছে তোমার পি, আর এখানে 3', সেখানে থাকছে হচ্ছে ওএইচ। ঠিক আছে, এরকম থাকবে। ওকে, এবার দ্য ব্যাকবোন অফ দ্য পলিনিউক্লিওটাইড চেন। তাহলে এটা ব্যাকবোন কী দিয়ে তৈরি? পলিনিউক্লিওটাইড চেনের ব্যাকবোনটা হচ্ছে ইজ ফর্ম ডিউ টু সুগার অ্যান্ড ফসফেটস। তাহলে এর যে ব্যাকবোনটা, পলিনিউক্লিওটাইডের ব্যাকবোনটা হচ্ছে সুগার অ্যান্ড ফসফেট দিয়ে তৈরি। দি নাইট্রোজেনাস বেসিস লিঙ্কড টু সুগার মোয়েটি প্রজেক্ট ফ্রম দ্য ব্যাকবোন। তাহলে হচ্ছে দ্য নাইট্রোজেনাস বেসিস, যেটা কিনা হচ্ছে সুগারের সাথে তৈরি, সেটাও হচ্ছে মানে লিঙ্ক থাকে হচ্ছে ব্যাকবোনের যে সুগারটা তার সাথে নাইট্রোজেনাস বেসিস হচ্ছে লিঙ্ক থাকে। ইন আরএনএ এগুলো এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে মেনলি ডিএনএ বললাম, মানে নিউক্লিওটাইড চেনেরটা বললাম। এবার হচ্ছে আরএনএটা হবে। আরএনএ এভরি নিউক্লিওটাইড রেসিডিউ হ্যাজ আ অ্যাডিশনাল OH গ্রুপ প্রেজেন্ট অ্যাট দ্য 2' পজিশন ইন দ্য রাইবোজ। অবশ্যই আরএনএর ক্ষেত্রে হচ্ছে 2' প্রান্তে হচ্ছে একটা OH গ্রুপ ছিল। এই যে এরকম এরকম যখন করছিলাম, এটা এখানে একটা OH গ্রুপ ছিল, তার জন্য এখানে কিন্তু এখানে একটা OH গ্রুপটা অ্যাডিশনাল থাকবে। অলসো ইন আরএনএ দ্য ইউরাসিল ইজ ফাউন্ড অ্যাট দ্য প্লেস অফ দ্য থাইমিন, 5-methyl uracil, অ্যানাদার কেমিক্যাল নেম অফ দ্য থাইমিন। আচ্ছা, এবার ডিএনএ অ্যাজ অ্যান অ্যাসিডিক সাবস্ট্যান্স প্রেজেন্ট ইন নিউক্লিয়াস ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড বাই ফ্রেডরিক মেসচার ইন 1869। তাহলে ডিএনএ কিন্তু একটা অ্যাসিডিক সাবস্টেন্স, যেটাকে কিনা 1869-এ আইডেন্টিফাই করা হয়েছিল। হিজ নেম ওয়াজ হি নেমড ইট অ্যাজ নিউক্লেইন। হাউএভার ডিউ টু টেকনিক্যাল লিমিটেশন ইন আইসোলেটিং সাচ অ্যাজ লং পলিমার ইন্ট্যাক্ট, দ্য elucidation of structure of DNA remained elusive for a very long period of time. এটার প্রথমে কী নাম দেওয়া হয়েছিল? নিউক্লিয়াইন নাম দেওয়া হয়েছিল। যাই হোক, হচ্ছে টেকনিক্যাল লিমিটেশনের জন্য, মানে আইসোলেশনের সময়, টেকনিক্যাল লিমিটেশনের সময়, সাথে পলিমার ইনট্যাক্ট, তারপরে এটা হচ্ছে এলুসিডেশন অফ স্ট্রাকচার অফ ডিএনএ রিমেন্ড এলুসিভ ফর আ লং পিরিয়ড অফ টাইম। আচ্ছা, ইট ওয়াজ অনলি ইন 1953। 1953-তে কী হলো, মানে 1869-এ এটাকে আইডেন্টিফাই করা হলো। 1953-তে দ্যাট জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক based on the X-ray diffraction data produced by the Maurice Wilkins and Rosalind Franklin, proposed a very simple but famous double helix model for the structure of DNA. যাই হোক, ওখানে যে এরকম লিমিটেশন থাকলো, ঠিক আছে, ওটা তো নিউক্লিয়াইন বলা হয়েছিল, কিন্তু ওর যে লিমিটেশনগুলো, অর্থাৎ ইলুসিডেশন অফ দ্য স্ট্রাকচার অফ ডিএনএ, তারপর হচ্ছে পলিমার ইন্ট্যাক্ট, এই যে লিমিটেশনগুলো ছিল, তারপরে কি হলো, আর 1953 সালে জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক, এটা হচ্ছে তারা কি করলো, এক্সরে ডিফ্রাকশন ডাটার ওপর বেস করে, আবার এক্সরে ডিফ্রাকশন ডাটাটাকে হচ্ছে কে প্রডিউস করেছিল? মরিস উইলকিন্স অ্যান্ড হচ্ছে রোজালিন ফ্র্যাঙ্কলিন। তারা কি এবার হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক কি প্রডিউস করলো? ডাবল হেলিক্স মডেল অফ ডিএনএ। ঠিক আছে, ডাবল হেলিক্স মডেল। ওয়ান অফ দ্য হলমার্কস অফ দেয়ার পজিশন ওয়াজ বেস পেয়ারিং বিটুইন দ্য টু স্ট্র্যান্ডস পলিনিউক্লিওটাইড চেন। এদের হচ্ছে হলমার্ক কী ছিল, মানে এরা যে ডাবল হেলিক্সটা প্রডিউস করলো, এর মেন পয়েন্টটা কী ছিল? এরা যে দুটা ডাবল হেলিক্স, অর্থাৎ এটা ধরো একটা হেলিক্স মানে স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড যদি এরকম হয় না, আমি এভাবে দেখাচ্ছি, আর এদিকে হচ্ছে এর মধ্যে যে এই যে পেয়ারিংগুলো দেখাচ্ছে, অর্থাৎ এই যে পেয়ারিংটা, ঠিক আছে, এই পেয়ারিংটাই কিন্তু এদের হচ্ছে মেন হলমার্ক ছিল। আচ্ছা, হাউএভার this proposition was also based on the observation of Erwin Chargaff that for a double-stranded DNA, the ratios between adenine and thymine and guanine and cytosine are constant and equals 1. তাহলে এক নম্বর কথা, হলমার্ক আমরা বললাম যে মানে এক্সরের ওপর, মানে এক্সরে যে ডিফ্রাকশনটা তার ওপর ডিপেন্ড করে ওনারা বলেছেন। কিন্তু তারপর একটা বললাম, আর হচ্ছে এটাও বললাম যে তারা হচ্ছে হাইড্রোজেন বন্ডের কথা বলেছে, যে দুটো পলিনিউক্লিওটাইড চেনে যে তোমার হচ্ছে দুটো স্ট্যান্ড আছে, তাদের মধ্যে যে তোমার হচ্ছে বন্ডের কথা বলেছে, সেটা একটা হলমার্ক। বাট তাদের যে প্রপোজিশনটা, অর্থাৎ এই যে প্রপোজটা করেছিল, কেবলমাত্র এক্সরে ডিফ্রাকশনের উপর ডিপেন্ড করেই হয়নি। তোমার এরউইন চার্গাফ কিন্তু
আর একটা রুলসও প্রপোজ করেছিলেন, তাদেরটা বলছিল রেশিওস বিটুইন অ্যাডেনিন অ্যান্ড থাইমিন অ্যান্ড গুয়ানিন অ্যান্ড সাইটোসিন আর কনস্ট্যান্ট অ্যান্ড ইকুয়ালস 1, a plus g equals to a plus t equals to g plus c, a plus t equals to g plus c. The base pairing confers a very unique property to the polynucleotide chains. এই যে বেস পেয়ারিংটা হচ্ছে, অর্থাৎ নিউক্লিওটাইডগুলোর মধ্যে যে বন্ডিংটা হচ্ছে, এটা কিন্তু পলিনিউক্লিওটাইডের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি দিচ্ছে। ঠিক আছে, দে আর সেড টু বি কমপ্লিমেন্টারি টু ইচ আদার, তাদেরকে কিন্তু একে অন্যের কমপ্লিমেন্টারি বলা যায়। ঠিক আছে, কমপ্লিমেন্টারি মানে অপোজিট। And therefore if the sequence of bases in one strand is known, then the sequence in other strand can be predicted. তার ফলে একটা সিকোয়েন্সে যদি আমরা একটা স্ট্র্যান্ডে যদি আমরা সিকোয়েন্স জানি, তাহলে আমরা আর একটা স্ট্র্যান্ডের সিকোয়েন্স জানতে পারবো। if each strand from a DNA, let us call it as a parental DNA, ঠিক আছে, acts as a template for synthesis of a new strand, the two double stranded DNA thus produced would be identical to the parental DNA molecule। এবং এর যদি কি হয় যে একটা ডিএনএর এক একটা স্ট্র্যান্ডকে যদি আমরা প্যারেন্টাল ডিএনএ ধরি, তাহলে কি হবে, অ্যাক্ট অ্যাজ আ টেমপ্লেট ফর সিনথেসিস নিউ স্ট্র্যান্ড। এক একটা যদি ডিএনএর এক একটা যে স্ট্র্যান্ড থাকে, সেই স্ট্র্যান্ডটাকে আমরা যদি প্যারেন্টাল ডিএনএ ধরি, তাহলে তারা যদি একটা নতুন স্ট্র্যান্ডের ব্যবহার মানে তৈরি হওয়ার ক্ষেত্রে ছাঁচ হিসেবে কাজ করে, তখন তারা যে দুটো ডাবল স্ট্র্যান্ডের যে ডিএনএটাকে পাওয়া যাবে, সেটা কিন্তু প্যারেন্টাল ডিএনএর মতোই হবে। মানে এটা একটা ধরো ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড। আর এটার ক্ষেত্রে আমরা হচ্ছে আর নতুন যে স্ট্র্যান্ডটা, নতুন স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে আর একটা এটা করলাম। ঠিক আছে, এরকম ধরলাম, মানে এটা হচ্ছে পুরনো আর এটা হচ্ছে নতুন, কিন্তু এটার কমপ্লিমেন্টারি, এবার এটা তৈরি হবে, আর এটার কমপ্লিমেন্টারি এটা তৈরি হবে। তার মানে এটা সেম হচ্ছে আর এটা সেম হচ্ছে, তার মানে ওভারঅলটা কিন্তু সেম ডিএনএটাই আমরা পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখো আইডেন্টিক্যাল হচ্ছে, আচ্ছা ওকে, because of this the genetic implications of the structure of DNA became very clear। এর ফলে এদের যে জেনের যে স্ট্রাকচারটা, এর মধ্যে যে ডিএনএর মধ্যে যে জেনেটিক যে তোমার আদান প্রদানটা হয় ক্যারেক্টারের, এগুলো কিন্তু সবই বোঝা যাচ্ছে। কারণ একই রকম ডিএনএ, একটা ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে, তখন কিন্তু একই রকম ডিএনএ কিন্তু আমরা পাচ্ছি। দি salient features of the double helix of the structure of DNA are as follows। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, it is made of two polynucleotide chain where the backbone is constituted by sugar phosphate and the bases project inside। তাহলে কি বলছে, এটা কি হচ্ছে, এটা ডবল হেলিক্স স্ট্রাকচার পলিনিউক্লিওটাইড চেন, যেটার ব্যাকবোনটা কি হয় সুগার ফসফেট এবং হচ্ছে তোমার হচ্ছে বেসেস, যে বেসগুলো হচ্ছে ভেতরের দিকে থাকে। টু চেনস আর অ্যান্টি প্যারালাল, অবশ্যই অ্যান্টি প্যারালাল। একটা ডাইরেকশন যদি এদিকে হয়, মানে একটা যদি 5' হয়, একটা 3', একটা 3' যদি হয়, আর একটা হচ্ছে 5' হবে। ঠিক আছে, এবার হচ্ছে the two chains are anti-parallel parallel polarity। it means if one chain has the polarity 5' to 3', then the other is 5' to 3'। the bases are paired through hydrogen bonded। এবার যে বেস যেটা বলেছিলাম, মানে একটা ধরো এরকম একটা স্ট্র্যান্ড, আর একটা এরকম এমন এরকম একটা আমি ডিএনএ ধরলাম, সাপোজ এরকম অ্যাকচুয়ালি হয় না, আলাদা হয়, বাট আমাকে এখানে বোঝানোর জন্য আমি এভাবে ড্র করলাম। তো তাহলে কি পেলাম, এটা যদি 5' হয়, এটা হবে 3', আর এটা যদি 3' হয়, তাহলে এটা হবে 5'। ঠিক আছে, এবার যে বেসের এর মধ্যে ধরো একটা বেস আছে, এখানে এ আছে, এখানে টি আছে, এখানে জি, এখানে সি, এ টি জি সি, এরকম হবে। এবার এই বেসগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড দিয়ে থাকে। ঠিক আছে, অ্যাডেনিন ফর্মস টু হাইড্রোজেন বন্ড উইথ থাইমিন ফ্রম অপোজিট স্ট্র্যান্ড অ্যান্ড ভাইস ভার্সা সিমিলারলি। কি হচ্ছে, অ্যাডেনিন আর থাইমিন দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে কানেক্ট থাকছে। অ্যাডেনিন আর থাইমিন কটা হাইড্রোজেন বন্ড দিয়ে কানেক্ট থাকছে, দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে কানেক্ট থাকছে। এবং তার অপোজিট স্ট্র্যান্ড থেকেও, মানে যেমন অ্যাডেনিন থাইমিনের সাথে কানেক্ট থাকে, সেরকম থাইমিনও অ্যাডেনিনের সাথেও দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে কানেক্ট থাকে। আর গুয়ানিন ইজ বন্ড উইথ সাইটোসিন উইথ 3 হাইড্রোজেন বন্ড।
তাহলে গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে কানেক্ট থাকছে। অ্যাজ এ রেজাল্ট অলওয়েজ পিউরিন কামস অপোজিট টু এ পাইরিমিডিন। হ্যাঁ, তার হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন কি ছিল, অ্যাডেনিন গুয়ানিন ছিল পিউরিন, আর হচ্ছে এরা ছিল পাইরিমিডিন, যার জন্য এরা কিন্তু অলওয়েজ একটা অন্যের অপোজিটেই আসছে। দিস জেনারেটস অ্যাপ্রক্সিমেটলি ইউনিফর্ম ডিস্টেন্স বিটুইন দ্য টু স্ট্র্যান্ডস অফ দ্য হেলিক্স। এর ফলে কি হচ্ছে, অলওয়েজ পিউরিন অ্যান্ড পিরিমিডিন এই পাশাপাশি আসছে, তাহলে ওর যেটা ডিস্টেন্স এরও সেটা ডিস্টেন্সই হচ্ছে, তার জন্য কিন্তু দুটো হচ্ছে একদম হচ্ছে মানে এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা অলওয়েজ সেম থাকছে। আচ্ছা, এরকম বোঝা গেল আশা করি তোমাদের। আচ্ছা, এবার দ্য টু চেনস আর কয়েলড ইন এ রাইট হ্যান্ডেড ফ্যাশন। তাহলে এই যে চেনগুলো এটা না রাইট হ্যান্ডেড হয়, অর্থাৎ ডান দিকটা বেশি হয়, রাইট হ্যান্ডেড হয়। এবার মানে একটু একটু রাইট দিকে একটু হচ্ছে শিফট থাকে, এরকম টাইপের হয়। এবার দ্য পিচ অফ দ্য হেলিক্স ইজ 3.4 ন্যানোমিটার। এবার পিচ অর্থাৎ সম্পূর্ণ একটা রোটেশন কমপ্লিট করতে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে পিচ বলা হয়। মানে দেখো এইরকম একটা মানে এরকম একটা হাফ, আবার এরকম একটা হাফ, ব্যাপারটা যদি এরকম হয় তাহলে এটা তো সম্পূর্ণ একটা 360 ডিগ্রি তো হলো না, সম্পূর্ণ রোটেশনই তো হলো। তাহলে এটাকে বলা হচ্ছে PITCH। আর এর ভ্যালুটা কত, 3.4 ন্যানোমিটার, ওয়্যার 1 ন্যানোমিটার কত ইকুয়ালস টু 10⁻⁻9 মিটার। তার মানে বুঝতে পারছো কতটা ছোট্ট ছোট্ট, কতটা ক্ষুদ্র ক্ষুদ্র, তাই না? আচ্ছা, there are roughly 10 base pair in each টার্ন। এবং একটা টার্নে এই যে একটা টার্ন হয় এর মধ্যে হার্ডলি 10টা করে বেস পেয়ার থাকছে। তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন এ বেস পেয়ার কত, 0.34 ন্যানোমিটার। কারণ 3.4 হচ্ছে 10টা বেস পেয়ার, কারণ একটা টার্নে তো 10টা করে, এইরকম এর হচ্ছে টার্নটা এটা 10টা করে আছে, 10টা দিয়ে এটা, তাহলে একটা কত হবে, 3.4 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 0.34। ওকে, the plane of one base pair stacks over the other double helix। তাহলে কি হয়, দ্য প্লেন অফ ওয়ান বেস পেয়ার, একটা বেস পেয়ারের যে প্লেনটা সেটা আর একটা ডাবল হেলিক্সের আর একটার ওপরে থাকে। দিস ইজ অ্যাডিশন টু হাইড্রোজেন বন্ডস কনফার্স দ্য স্টেবিলিটি অফ দ্য হেলিক্যাল স্ট্রাকচার। তাহলে এই যে হাইড্রোজেন বন্ডটা থাকে এর ফলে কিন্তু এটা স্টেবল হয়। তাহলে ডিএনএ স্টেবল হওয়ার পিছনে কিন্তু এইচ বন্ডের একটা খুব ভূমিকা আছে। এইচ বন্ডকে আশা করি তোমরা সবাই জানো, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, এদের মধ্যে হাইড্রোজেন দ্বারা স্পেশালি নাইট্রোজেন আর হাইড্রোজেনের বেশি, মানে অক্সিজেন আর হাইড্রোজেনেরও বেশি হয় এদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড থাকে, আর এটা কিন্তু মোটামুটি একটা ভালোই বন্ড হয়। আচ্ছা, কম্পেয়ার দ্য স্ট্রাকচার অফ দ্য পিউরিন অ্যান্ড পিরিমিডিনস। আচ্ছা, পিউরিন অ্যান্ড পিরিমিডিনের মধ্যে কম্পেয়ার করতে বলেছে। আচ্ছা, এটা একটা বলে দিই স্ট্রাকচার, কম্পেয়ার দি স্ট্রাকচার অফ পিউরিনস অ্যান্ড পিরিমিডিনস। এখানে পিউরিন অ্যান্ড পিরিমিডিনের মধ্যে স্ট্রাকচারের কম্পেয়ার করতে বলেছে। আচ্ছা, আমরা যদি করি তাহলে দেখো এটা হচ্ছে পিউরিনের স্ট্রাকচার। আমরা প্রথমে পিউরিনটা করব, CCCNCN, এবং অলওয়েজ মনে রাখবে এটা এই দিকে এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে কাউন্টিংটা হবে। এবার আমরা এর মধ্যে বন্ড দেব, বন্ড দেওয়ার পরে এখানে একটা ডাবল বন্ড হবে, এখানে একটা ডাবল বন্ড হবে, এখানে একটা ডাবল বন্ড হবে, এবং এখানে একটা ডাবল বন্ড হবে। এরপর এখানে একটা এইচ হবে, এখানে একটা এইচ হবে, ঠিক আছে। আর এটা 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা কিসের স্ট্রাকচার আমরা করলাম, এটা আমরা করলাম পিউরিনের স্ট্রাকচার, অর্থাৎ অ্যাডেনিন অথবা গুয়ানিনের স্ট্রাকচার কিন্তু এরকম হয়। অ্যাডেনিনের ক্ষেত্রে এবং গুয়ানিনের ক্ষেত্রে কি হয়, এই যে পজিশনগুলো দেখছো 1, তারপর 3 6 2, এখান দিয়ে হচ্ছে অ্যাডিশনাল গ্রুপ আসে, ঠিক আছে, বন্ডের চেঞ্জ হয়, তারপর নতুন নতুন গ্রুপ আসে, যেমন অ্যামিনের মানে অ্যাডেনিনের ক্ষেত্রে অ্যামিন আসে, 9H পিউরিন 6 অ্যামিন, যেহেতু এটা কেমিক্যাল নেম, ঠিক আছে, এগুলো আসে, এবং তার ফলে কিন্তু নতুন নতুন হচ্ছে অ্যাডেনিন মানে নাইট্রোজেন বেস হচ্ছে ফর্ম করে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে পিরিমিডিনের স্ট্রাকচার দেখব। পিরিমিডিনের স্ট্রাকচার অলওয়েজ হচ্ছে এই একটা সাইক্লিক্যাল স্ট্রাকচার দিয়েই হয়, ঠিক আছে। কি করে হয়, ওটাও হচ্ছে এরকম এরকম বেস থাকে এবং হচ্ছে এরকম
এখানে আর এখানে থাকে, আর এটা অলওয়েজ এইভাবে কাউন্ট হয়। সরি, এটা হচ্ছে এই এখানে কাউন্ট হয়। আর পিউরিনের ক্ষেত্রে এইরকম কাউন্ট হতো, এটা হচ্ছে পিউরিন আর এটা হচ্ছে পিরিমিডিন। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেছে ক্যান ইউ ফাইন্ড আউট হোয়াই দ্য ডিস্টেন্স বিটুইন টু পলিনিউক্লিওটাইড চেইনস ইন ডিএনএ রিমেন্স অলমোস্ট কনস্ট্যান্ট। তোমরা কি বলতে পারবে যে ডিএনএ এর মধ্যে দুটো পলিনিউক্লিওটাইড চেইন সেটাকে অলমোস্ট কেন কনস্ট্যান্ট থাকে? কেন থাকে? কারণ আমরা দেখলাম যে এই যে ডিএনএ যে দুটো স্ট্যান্ড আছে, এই একটা স্ট্যান্ড এই একটা স্ট্যান্ড, এর মধ্যে অলওয়েজ পিউরিন আর এদিকে পিরিমিডিন অলওয়েজ থাকছে। এদিকে যদি পিরিমিডিন থাকে তাহলে এদিকে পিউরিন আসছে, তার মানে অলওয়েজ সেম টাইপের বন্ডই ফর্ম হচ্ছে। এখানে দুটো বন্ড হচ্ছে, তো এখানে তিনটা বন্ড হচ্ছে, তারপর আবার এখানে তিনটা, তো এখানে দুটো, আর সবগুলো কিন্তু এইচ বন্ড। যেহেতু একই রকমের বন্ড ফর্ম হচ্ছে সেই জন্য হচ্ছে অলমোস্ট ডিস্টেন্সটা অলমোস্ট কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তো the proposition of a double helix structure for DNA and its simplicity in explaining the genetic implication became revolutionary. এইবার যে ডিএনএর যে স্ট্রাকচারের যে ডাবল হেলিক্সটা এবং এর যে জেনেটিক ইমপ্লিকেশন, অর্থাৎ এর যে প্রভাবটা জেনেটিকের দিক দিয়ে, সেটা কিন্তু আরও আস্তে আস্তে বিবর্তন ঘটলো। ভেরি সুন, খুব তাড়াতাড়ি কি হলো, ফ্রান্সিস ক্রিক প্রপোজড দ্য সেন্ট্রাল ডগমা in molecular biology, which states that the genetic information flows from DNA to RNA to protein. তাহলে কি হলো, ফ্রান্সিস ক্রিক কিন্তু সেন্ট্রাল ডগমাটা প্রকাশ করলে, যেটা কি বলেছে যে জেনেটিক ইনফরমেশনটা প্রথমে ডিএনএ, সেখান থেকে আরএনএ ফর্ম হয় এবং আরএনএ থেকে কিন্তু প্রোটিনে যায়। আর এটা হচ্ছে সেটার হচ্ছে একটা স্কিমটা। তো ইন সাম ভাইরাসেস দ্য ফ্লো অফ ইনফরমেশন ইজ ইন রিভার্স ডিরেকশন। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আবার কি হয়, রিভার্স ডিরেকশন ভাবেও কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালটা হতে পারে। অর্থাৎ এখানে যেরকম আমরা দেখলাম যেরকম যে ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থেকেও ডিএনএতে কিন্তু জেনেটিক মেটেরিয়াল যেতে পারে, অর্থাৎ আরএনএ থেকেও ডিএনএ ফর্ম হতে পারে। দ্যাট ইজ ফ্রম আরএনএ টু ডিএনএ। ক্যান ইউ সাজেস্ট আ সিম্পল নেম টু দ্য প্রসেস? এই প্রসেসের একটা কি সহজ সরল নাম দিতে পারবে? অবশ্যই, কারণ এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তো স্টুডেন্টস, আমি আজকে এটুকুই রাখছি। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি দেখবে এবং তারপর অবশ্যই এনসিইআরটি থেকে পড়বে, কারণ এগুলোর ব্যাপারে যদি তোমাদের কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের বেস ক্লিয়ার হবে না। ফলে তো পরবর্তীকালে যখন ট্রান্সলেশন আসবে তখন কিন্তু তোমাদের বায়োলজি পড়তে কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখার পর কিন্তু এনসিইআরটিটা পড়বে। কোনো অসুবিধা হলে সাথে সাথে আমাকে কমেন্ট করবে, আমি সাথে সাথে তোমাদের কিন্তু রিপ্লাই দেবো। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে, যাতে এর পরবর্তীকালে যখন আমি আরো হচ্ছে এডুকেশন রিলেটেড ভিডিওগুলো আপলোড করবো যাতে তোমরা সেটা পেয়ে যাও। আর হ্যাঁ, একটা কথা, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যদি তোমাদের মনে হয় যে আমার আরেকটু এই জিনিসটা বেটার করতে হতো, এই জিনিসটা আরো ভালো করে এক্সপ্লেন করতে হতো, তোমরা কিন্তু সাথে সাথেও সেটা আমাকে জানাবে। আমি কিন্তু এর পরের ভিডিও যখন আমি আপলোড করব তোমাদের রিভিউ পাওয়ার পর আরো ভালোভাবে আপলোড করার চেষ্টা করব। তো স্টুডেন্টস, আমরা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।